একটা ফর্ম ফিল আপ করছি, এর মধ্যে আমার আর্টিকেল 21টা কোথায় ভায়োলেট হচ্ছে? আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। ওই যে সংবিধানটি ওটি যেন কারা আমাদের উপরে করে দিয়েছেন। Enumeration form is not prescribed under the rules. This raises an Article 21 issue. Except according to procedure established by law. ইনুমারেশন ফর্মটার যে কোনো অস্তিত্ব নেই বললেন। একটা কোনো সরকারি ফর্ম অস্তিত্ব থাকতে গেলে কে অ্যাকচুয়ালি কি প্রসিডিওরের মধ্যে দিয়ে আসতে হবে? আপনি যে ফর্ম ইউজ করেছেন এই ফর্মটি সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি, উদ্দেশ্যপ্রণোদিত। সিরিয়াসলি? গণতন্ত্রের সবচেয়ে ক্ষমতা বলতে যেটা বুঝি সেটা কি? ভোট। তো তার ভিত্তি কি? তার ভিত্তি হচ্ছে ভোটার তালিকা। আমার নাম থাকবে, আপনার নাম থাকবে, আমরা ভোট দিতে পারবো। এবার প্রশ্ন, সেই তালিকা যদি কোনো বেআইনি ফর্মের মাধ্যমে করা হয়, অথবা সেই ফর্মটা দিয়ে যদি আমাকে বাধ্য করা হয় যে আপনি এটাকে ফিল আপ করুন, যে ফর্ম যার কোনো অস্তিত্বই নেই, তবে কি নির্বাচন আদৌ নির্বাচন হয়? এই সকল প্রশ্ন নিয়ে আজ উত্তরের খোঁজে আজকে যার কাছে এসেছি তিনি ডক্টর সুবোধচন্দ্র রয়। তিনি সুপ্রিম কোর্টে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দাখিল করেছেন এই বছর জানুয়ারি মাসে। সে অসাধারণ মানুষটার কাছে আজকে জানতে চাইব এই প্রশ্নের উত্তর। উনি একাধারে নিউক্লিয়ার ফিজিসিস্ট শুধু নন, বিজ্ঞানের মানুষ শুধু নন, তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীও বটে। তাই সংবিধান ওনার নখদর্পণ। তিনি এমন একটি প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন যে প্রশ্নের উত্তর ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। গুড ইভিনিং ডক্টর রয়। গুড ইভিনিং। আর পুরো আপলিফটেড টিমের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। উইদিন দিস শর্ট পিরিয়ড অফ টাইম আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো এবার উইথ ইউর পারমিশন শুরু করব প্লিজ। শিওর। সো ডক্টর রয়, আমার প্রথম প্রশ্ন আপনাকে। আমার কাছে ভোটার কার্ড আছে, তো আমি রেজিস্টার্ড ভোটার এবং আমি ভোটও দিয়েছি। হঠাৎ দেখলাম আমার বাড়িতে একজন একটা ফর্ম নিয়ে এলেন, এনুমেরেশন ফর্ম, খুব খটমটে ইংলিশ, দাঁতটাও ভেঙে যায় বলতে গেলে। তো ওই এনুমেরেশন ফর্ম নিয়ে এলেন, বললেন এটা ফিল আপ করে জমা দিন। করলাম আমরা সেটা। এবার আমার প্রশ্ন, ওই ফর্মটা আপনাকে এতটা উদ্বিগ্ন করলো কেন? দিস এনুমেরেশন ফর্ম। আপনার প্রশ্নটা এত সাধারণ এবং এতই অসাধারণ যে আমাকে বোঝাবার জন্যে পুরো ভারতের ইতিহাসের মধ্যে ঢুকে যেতে হবে। কিন্তু সেই ঢোকবার আগে আমি একটু বলে দিই, আপনাকে যেমন উদ্বিগ্ন করেনি, আমার বাড়িতে যখন এই ভদ্রলোক এসেছিলেন বুথ লেভেল অফিসার এবং একই ব্যাপার বলেছিলেন, আমাকে তখনও কিন্তু উদ্বিগ্ন করেনি। আমিও ব্যাপারটাকে ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে নিয়েছি। ফেস ভ্যালু, একজন যখন এসেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একজন প্রতিনিধি হিসেবেই তো এসছেন, অতএব তিনি একটি ফর্ম এনেছেন, নিশ্চয়ই এটা কোনো কারণ আছে, অবশ্যই সেটার কারণ। আমাকে তখন উদ্বিগ্ন করেনি, উদ্বিগ্ন করেছিল পরে। এই উদ্বিগ্ন করার কারণটা কি, কোথায় নিহিত, আমি সেটা একটু বলে দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এর মধ্যে অ্যাকচুয়ালি যেটা কাজ করছে সেটা হলো আমাদের সামগ্রিকভাবে আইন সম্পর্কে অজ্ঞতা। আইনের ব্যাপারটা আমরা বিশেষ কিছু জানি না। যতই আমরা মুখে ভান করি যে আমরা আইনজ্ঞ বিরাট, আমরা আসলে আইনের তেমন কিছু বুঝতে পারিনি, বুঝিনি, বোঝার চেষ্টাই করিনি। একটা কথা মনে রাখুন, আমি ধরে নিচ্ছি যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, স্বাধীন হলো সেদিন। তারপর আমরা স্বাধীন ভারতে একটা সংবিধান রচনা করলাম, যেটাকে বলা হয় ভারতের সর্বোচ্চ আইন। তারপরে আমরা বিভিন্ন আইন প্রণয়ন করেছি পার্লামেন্টের মাধ্যমে। এই সবগুলো ঠিক আছে, কিন্তু যেটা ঠিক নেই আমাদের মনের মধ্যে কিন্তু এটা কখনো আসছে না। এই যে আমি যে শব্দ ব্যবহার করলাম, আমরা প্রণয়ন করেছি, আমরা এটা করলাম, এইটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমাদের মনের মধ্যে আছে কারা যেন করে দিয়েছেন আমাদের জন্য। ওই যে সংবিধানটি, ওটি যেন কারা আমাদের উপরে করে দিয়েছেন, এবং আমরা ওই সংবিধানের প্রতিটি পদক্ষেপ মেনে চলতে বাধ্য, প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা সব কিছু মানব। এইটা ভুল ব্যাখ্যা। ওই আইনটা কিন্তু একটা আইন নয়,
আমাদের একটু বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, এত বছর ধরে দেশটা শোষণ করে যাচ্ছিল ইংরেজরা। আমি বলে যাচ্ছি ঘটনাটা কেমন জানো। তা সেইখান থেকে আমরা মুক্তি পেয়েছি, এবারে আমাদের দেশ পরিচালনার ক্ষমতা সম্পূর্ণ আমাদের হাতে। আমরা ঠিক করবো কেমনভাবে দেশটা পরিচালিত হবে ও হবে। এই কেমনভাবে হবে সেইটা, আগে তো ব্রিটিশদের আইন কানুন ছিল, কিন্তু আমাদের ব্রিটিশদের আইন কানুন থাকলে তো আর আমাদের দেশ স্বাধীন হওয়ার কোনো মানে হলো না। আমরা কি করলাম, আমরা একটা কনস্টিটিউশন তৈরি করবো, ঠিক করলাম, কনস্টিটিউশন বানালাম। আমরা যেন কনস্টিটিউশন বানিয়েছি এটাও আমরা ধরে নিচ্ছি, বানিয়েছি কি না সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। আমরা ধরে নিচ্ছি কনস্টিটিউশনটা আমরাই বানিয়েছি, তাহলে এই আইনগুলো তো আমরাই তৈরি করা। কিভাবে দেশটা চলবে, কিভাবে দেশে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, এই সমস্ত কিছু আমরা আইন তৈরি করেছি। অর্থাৎ আইনগুলো কিন্তু আমরা মানব বলে তৈরি করিনি। আইন তৈরি করার কারণটা আমরা বুঝতে পারছি না। আইনগুলো তৈরি করেছে বিভিন্ন রকম সংস্থা, বিভিন্ন কাজ করবে, সেই কাজ করার পদ্ধতি কি হবে সেই পদ্ধতিগুলো আমরা নির্ধারণ করে দিয়েছি আইনের মাধ্যমে। এইবারে আমরা কংক্রিট এক্সাম্পলে যাই। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করবে, এই ব্যাপারটা কিন্তু আমরাই ঠিক করেছি। কোথায় ঠিক করেছি? ভারতের যে সংবিধান তৈরি করেছে আমরা তৈরি করেছি। সেই আমরাই লিখেছি 324 নম্বর ধারায় যে ইলেকশন বা নির্বাচন এই ব্যাপারটা অনুষ্ঠিত হবে ইলেকশন কমিশন দ্বারা। এবং আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নামে একটি সংস্থা তৈরি করেছি ওই কনস্টিটিউশনের মধ্যে, ঠিক? তার মানে ইলেকশন কমিশন নামক সংস্থাটি কিভাবে কাজ করবে, কি কি পদ্ধতি অনুসরণ করবে একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য, সেইগুলো আমরা ঠিক করে দিয়েছি আইনের মাধ্যমে। সেই আইনটির নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950। এবং ওই আইনটা হচ্ছে সাধারণ নির্বাচনের জন্য, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্ষেত্রে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠিত হওয়ার কায়দা কানুন ওখানে লেখা আছে কিভাবে হবে। তারপরেও আছে কতগুলো রুল তৈরি করতে হবে। তো যে এই যে ইলেকশন হবে, তো কারা ইলেকশনে পার্টিসিপেট করবেন, কারা? টম ডিক হ্যারি যে কোনো লোক তো করলে হবে না। 3 বছরের ছেলে সে কি ইলেকশনে পার্টিসিপেট করবে না? তাহলে আমাদের সেটা বলে দিতে হবে। কোথায় বলে দেওয়া হয়েছে? এটা সংবিধানে বলা হয়েছে। কি বলা হয়েছে? কত বছর বয়স হলে সে ইলেকশনে পার্টিসিপেট করতে পারে। ঠিক তেমনি তার বাড়ি, সে যদি এখানে ভদ্রলোক এখানে ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি আমেরিকার নাগরিক হয়ে গেছেন, তিনি কি পার্টিসিপেট করতে পারবেন? আপনার কি মনে হয় করতে পারবেন না? নিশ্চয়ই না, কারণ তিনি বিদেশি নাগরিক। ভারতের যিনি নাগরিক তিনিই তো পার্টিসিপেট করবেন। তা ভারতের নাগরিক যদি হয় তাহলে তার একটা প্রমাণ চাই। এই প্রমাণগুলো কি কি হবে, কি ধরনের ফর্ম তারা ফিল আপ করবেন, এই সমস্ত কিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমরাই করে দিয়েছি আরেকটি আইনের মাধ্যমে। সেই আইনটির নাম হচ্ছে রেজিস্ট্রেশন অফ দ্য ইলেক্টরস রুলস 1960। তার মানে যারা যারা ভারতের নাগরিক তাদের নামটা রেজিস্ট্রি করতে হবে। তো তাদের রেজিস্ট্রেশন করার জন্য কতগুলো রুল আছে। এই রুলগুলোর কি প্রয়োজন হলো? রুল মানে হচ্ছে, ধরুন আপনি বলবেন যে আমার নাম আমি তালিকাভুক্ত করতে চাইছি, ভারতের নাগরিক হিসেবে আমি ভোট দেবো ন্যাচারালি। তা সেই যে তালিকাভুক্ত করবেন তার জন্য আপনি তো ঠিক করেছেন রুলটা, তার মধ্যে একটা ফর্ম আছে, ফর্মটার নাম হচ্ছে ফর্ম নাম্বার 6। ওই যে ইলেক্টরস রুলস 1960 সেখানে ফর্ম আছে, সেই ফর্মে 6 নম্বর ফর্মে আপনি যে নিজে নাগরিক, আপনি যে ভোট দিতে চাইছেন আপনার ব্যাপারগুলো আপনি নথিভুক্ত করবেন, ঠিক আছে? তেমনি ফর্ম 7 একটা আছে, ফর্ম 8 আছে, ফর্ম 4 আছে। এই ধরনের আপনি 19 ধরনের ফর্ম আপনি মানে আমরা ঠিক করে দিয়েছি। এই ফর্মগুলোর মাধ্যমেই ইলেকশনের সমস্ত কাজকর্ম করতে হবে, মানে ওই ভোটার তালিকা তৈরি করার জন্য। এই ফর্মের বাইরে কিন্তু আর কোনো ফর্ম নেই। আচ্ছা, এবারে ফর্মগুলো তৈরি করলো কে? এই যে রুলটা তৈরি করেছে তারা কারা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই শুধুমাত্র এই রুল মেকিং পাওয়ারটা আমরা দিয়েছি। এটা তাদের দায়িত্ব, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। তারা রুলগুলো ঠিক করে দেবে, এই রুল মেকিং ফর্মগুলো তারাই ঠিক করবে, কারণ আমরা তো তাদের উপর ভরসা করছি। ভরসা করে এই কথাটা কিন্তু আমরা এই যে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 সেখানে কথাটা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি। কি বলেছি? ডেফিনেশন অফ ফর্ম। আপনি যদি ওই ওই যে রুল যেটা বললাম 1960 রুল, সেখানে দেখেন তার রুল নাম্বার 21C, সেখানে আমরা ডেফিনেশন দিয়েছি
সংজ্ঞা দিয়েছি ফর্মের সংজ্ঞায় বলা হয়েছে, আমরা বলেছি ফর্ম মিনস দ্য ফর্মস অ্যাপেন্ডেড টু দিস রুলস। আচ্ছা, ওই যে রুলটা তৈরি করা হচ্ছে 1960 এর রুলস, সেই রুলসের মধ্যে যে সমস্ত ফর্মগুলো আমরা উদ্ধৃত করেছি বা লিখে দিয়েছি, তৈরি করে দিয়েছি, একমাত্র ওইগুলিই ফর্ম। ওকে, তার মানে হচ্ছে ওর বাইরে কোনো ফর্মই ফর্ম নয়। কারেক্ট, কারেক্ট। আজকাল কারণ কি? কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো ফর্ম তৈরি করবে। কোন ফর্মের মাধ্যমে একজন ইলেক্টর হিসেবে রেজিস্টার করতে পারবেন নিজেকে, সেই ক্ষমতাটা একমাত্র আমরা মানুষ দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। তারা ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে রুলটা বা ফর্মগুলো তৈরি করবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কখনোই ফর্ম তৈরি করতে পারবে না। আমার ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল অন্য। প্রথম যখন এসেছিলেন আপনার মতোই আমার মধ্যে কোনো দ্বিধা আসেনি, এতটুকু উদ্বিগ্ন আমি ছিলাম না। আমিও ফর্মটা ফিল আপ করতে গেলাম। আমাকে বললেন যে কী করে করতে হবে। প্রথম কথা যে বিএলও যিনি এলেন, তিনি বললেন যে দেখুন এখানে লেখা আছে যে আপনার যদি নাম লাস্ট এসআইআরে, মানে আমি লাস্ট এসআই মানে 2002 সালে, উনি নিজে বলছেন, মুখে বললেন 2002 সালে যে এসআইআর হয়েছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এই যে ফর্মটা দিচ্ছি এর বাঁদিকে যে কলামটা আছে ওই কলামে লিখে দেবেন আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার যে রিলেটিভ ছিলেন ওইখানে যা লেখা ছিল তার নাম, ইত্যাদি ইত্যাদিগুলো দিয়ে দেবেন। আর তারপরে ডান দিকে আপনারা কিছু করেন। বিএলও বললেন ডান দিকে কিছু করবেন না, ওটা ফাঁকা থাকবে, কারণ বাঁদিকে আপনার সব হয়ে গেল। আমি যে ঠিক আছে ভালো। আর এবার যদি আমার নাম যদি না থাকে ওখানে, যেটা আমার ছিল না, তাহলে আপনার যে কোনো রিলেটিভের নাম যদি যার নামটা ছিল সেই নামটা দেবেন। আর কোথায় দেবো? ডান দিকে কলমে এখানে লিখে দিন যার নাম, সেই নামটা লিখে দেবেন, লিখে দেবো। আমি তখন নর্মালভাবে যেমনভাবে সারা ভারতের প্রতিটি মানুষ করেছেন, তো সেই সময় আমিও ঠিক একইভাবে খুঁজে বার করলাম। আমি আমার স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি, আমার মার নামটা খুঁজে পাওয়া গেল 2002 সালে যখন তিনি ভোট দিয়েছিলেন, সেই ডিটেলসটা। আচ্ছা, বাবার নামটা পাইনি, কিন্তু মার নামটা ছিল। আচ্ছা, তা আমি তখন ডান দিকে ফিল আপ করে দিলাম, সমস্ত কিছু মিটে গেল, সবকিছু ঠিক, বাদিকটা ফাঁকা দিল, ডান দিকে। তারপরে আমি কিছু কিন্তু ভাবছি না যে ব্যাপারটা ঠিকই আছে, সুখে। কিন্তু পরে আমি যখন একটু মানে মাথা লাগালাম এই ফর্ম ফিল আপ হয়ে গেছে, সব দিয়েও দিয়েছি। তারপরে আমি ফর্মটা নিলাম হাতে, যে আমি একটু দেখি তো ফর্মটা কি ব্যাপার। এটা প্রথম কথা হচ্ছে ফর্মটা উনি দেখলাম, উনি যে বললেন যে 2002 সালে যদি আপনার নাম থেকে থাকে যখন লাস্ট এসআইআর হয়েছিল, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই, করে দেবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফর্মটার মধ্যে 2002 সালটা কোথাও দেখছি না, মেনশন নেই না। কিন্তু তো আইনের ব্যাপার, আর লাস্ট এসআইআর বলে তো আইনে কোনো ব্যাপার হয় না। লাস্ট এসআইআর মানে কোন এসআইআর, হুইচ আমরা জানি না। ওখানে তো উনি বলে দেবেন যে অমুক সালে এসআইআরটা হয়েছিল, সে কথা 2002 সাল লেখা নেই, 1 নম্বর। তারপর আমি দেখলাম ওই যে বাঁদিকের কলামে যদি আমার নাম থাকতো, তাহলে আমার ওটা ফিল আপ করতে হবে, আমার নিজের নাম দিতাম, এক্স্যাক্টলি আমার নাম ছিল 2002 সালে। যদিও 2002 এখানে কোনো ভ্যালিডি হচ্ছে না, ওটাতে একটা অ্যাবসার্ড জিনিস, তাও হলো। তারপর ওখানে যার যে রিলেটিভের নাম আমার ওই এপিকে ছিল ওই ভোটার কার্ডে, তার নাম দেবো ওখানে, ঠিক আছে। তারপরে উনি বললেন যে ডান দিকে ফিল আপ করতে হবে না, কিন্তু ডান দিকে তাকিয়ে দেখছি যে ওপরে তো লেখা আছে এখানে লিখুন সেই রিলেটিভের নাম, যে রিলেটিভের নাম আপনি বাঁদিকে দিয়েছেন। তাহলে বাঁদিকে যে রিলেটিভের নাম দিয়েছি সেই রিলেটিভ কে সেটা কিন্তু বলা নেই, ঠিক আছে। রিলেটিভ মানে যে বাবা হবেন তার তো কোনো মানে নেই, রিলেটিভ তো আমার ভাইও হতে পারে। আমি রিলেটিভের নাম, ভাই তো রিলেটিভ নাকি, ঠিক। এখানে কি বলা আছে রিলেটিভ কে রিলেটিভ বলা আছে কি, বলা নেই। তারপর দেখা গেল বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন আসছে ইলেকশন কমিশন থেকে, যে এখানে আসলে রিলেটিভ মানে কি বলে একটা ইনস্ট্রাকশন, তারপরে এটা মানে কি ইনস্ট্রাকশন। দেখা যাচ্ছে ডান দিকে, এবারে যদি মনে করা যাক বাঁদিকে আমার নামটা ছিল না, বাবার নাম ছিল, আমার নাম ছিল না যদি হয়, তাহলে ইলেক্টার্স নেম যদি না থাকে, তাহলে ইলেক্টার্সের কোনো রিলেটিভের নাম থাকতে পারে কি? আমি তো ইলেক্টারই নই, আমার নাম তো নেই, তার রিলেটিভের নামটা তো ব্ল্যাঙ্ক, তাহলে বাঁদিকে কলামটা পুরোই ব্ল্যাঙ্ক থাকছে। অ্যাকর্ডিং টু বিএলএস ইনস্ট্রাকশন, আমি বাবার নাম যেহেতু ছিল ওইটা ডান দিকে লিখবো, কিন্তু ডান দিকে তো লেখার কোনো প্রভিশন নেই। ডান দিকে লেখার প্রভিশনটা হচ্ছে কি,
সেই নামটা দেবেন যেটা বাঁদিকের কলামে আগের কলামের ওই রিলেটিভের নামে লেখা আছে, কিন্তু রিলেটিভের নাম তো কিছুই লেখা হয়নি, ব্ল্যাঙ্ক। তার ডান দিকেরটাও ব্ল্যাঙ্কে রাখতে হবে আমাকে, ঠিক কিনা? হ্যাঁ, এবারে ডান দিকে যদি আমি ব্ল্যাঙ্ক রাখি তাহলে ফর্মটা ফিল আপ হয়নি। এবারে বাঁ দিকটা করলাম, ডান দিক করলাম না, আপনি আবার ফর্ম ফিল আপ করেননি, ভুলভাল তথ্য হয়ে গেছে। মুশকিলটা হলো ভুলভাল তথ্যের জন্য আমাকে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করা আছে ওই ফর্মটার মধ্যে, ওই যে এনুমারেশন ফর্ম। আচ্ছা। ওমা, তার শেষে দিকে ওটাও করা আছে, কিন্তু যে ফর্মটা আমি ফিল আপই করতে পারছি না, সেখানে ভুল তথ্য দিতে আমি বাধ্য হচ্ছি, যেখানে সেই বাধ্য করছে যে ফর্মটা, সেই ফর্ম আবার আমাকে বলছে আমি যদি ভুল তথ্য দিই তাহলে আমার পানিশমেন্ট হবে। তখন আমার স্ট্রাইক করলো, এই ফর্মটা আমি পেলাম কোত্থেকে? এই ফর্মটা তো অস্তিত্ব থাকতে পারে না, কোথাকার ফর্ম? এরকম ফর্ম তো সেন্ট্রাল গভর্নমেন্ট বানাতে পারে না, আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টকে এই ফর্ম বানিয়ে দিইনি। তখন আমি লক্ষ্য করলাম, ইন্টারেস্ট নিলাম যে দেখি কি কি ফর্ম আমরা বানিয়েছি অনেকদিন আগে, 1960-এ, আমি ভুলেও গেছি, আমি একটু মনে করছি। এবারে মনে করতে গিয়ে দেখলাম ওই যে 19 ধরনের ফর্ম যে আছে তার মধ্যে কিন্তু এনুমারেশন ফর্ম নামে কোনো ফর্ম নেই। এইবার কোশ্চেনটা হচ্ছে, যে ভদ্রলোক নিজে বিএলওর পরিচয় দিয়ে ইলেকশন কমিশন থেকে আসছেন বলে একটি এনুমারেশন ফর্ম এনেছিলেন, তাহলে এনুমারেশন ফর্মটার তো আইনি অস্তিত্ব নেই। তার মানে উনি আমাকে মিথ্যাচারিতা করেছেন আমার সঙ্গে। উনি একটা ফলস ডকুমেন্ট নিয়ে আমার বাড়িতে এলেন, এসে আমার কাছ থেকে আমার ব্যক্তিগত তথ্য নিয়ে গেলেন আন্ডার থ্রেটটা হচ্ছে আমার পেনাল কনসিকুয়েন্স হতে পারে যদি ভুল হয়, বলি আমি বাধ্য হলাম দিতে। এইটা তো নেওয়ার কোনো তার আইনি অধিকারই নেই। এটা শুধু আমার কাছ থেকে নিয়েছেন তা নয়, এটা নিয়েছেন ভারতের যেখানে যেখানে ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে, 22 হচ্ছে, অন্তত এখন আমি জানি 9টা স্টেট এবং 3টে ইউনিয়ন টেরিটরিতে একসঙ্গে হচ্ছে। কারেক্ট। সব জায়গায় যেখানে এনুমারেশন ফর্ম ইউজ করেছে একই মাত্র এই ফর্মটাই করেছে। একদম। যে ফর্মটার কোনো আইনি অস্তিত্ব নেই, তেমন একটা আইনি অস্তিত্বহীন ফর্ম ভারতের এত কোটি লোকের উপর ইম্পোজ করে দিল যারা, তারা তো পানিশেবল একটা অফেন্স করেছে। আমি এখন বলবো, আমি উদ্বিগ্ন হচ্ছি সেইখানে, কারণ এই যে এত কোটি লোকের যে তথ্য মানে বেআইনি ভাবে আমাদের কাছ থেকে নিয়ে গেল, এটা তো মধ্যে আর্টিকেল 21 ভায়োলেশন। এনুমারেশন ফর্মটার যে কোনো অস্তিত্ব নেই বললেন, তো একটা কোনো সরকারি ফর্ম অস্তিত্ব থাকতে গেলে তাকে অ্যাকচুয়ালি কি কি প্রসিডিওরের মধ্যে দিয়ে আসতে হবে, যার জন্য আপনি স্পেসিফিক্যালি বলছেন যে এই এনুমারেশন ফর্মটার কোনো অস্তিত্ব নেই? তো এটাকে আইনভাবে বৈধ করতে গেলে কি করা উচিত ছিল? কোনো ফর্মের অস্তিত্ব আইনি ভাষা আছে কি না সেটা তো আপনি আইনের মধ্যে দেখতে পাবেন। ওই যে বললাম, এই ইলেকশন প্রক্রিয়ায় প্রথম যে স্টেপ মানে একটা ভোটার তালিকা তৈরি করা, সেই তৈরি করার জন্যে যে ধরনের ফর্মগুলো ইউজ করতে হবে সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তো ছাপা অক্ষরে আছে। ওই যে ইলেক্টরস রুলস 1960 বলেছি, ওখানেই তো আপনার 19 ধরনের ফর্ম দেওয়া আছে। ওইখানে যে ফর্মগুলো আছে ওইগুলোই একমাত্র আইনে অস্তিত্ব আছে, ওর বাইরের কোনো ফর্ম তো আইনে অস্তিত্ব নেই। কারণ আমরা বলেও দিয়েছি ওই আইনে যে এই ফর্ম যেগুলো এর মধ্যে আছে এই রুলে, সেইগুলোই মাত্র অস্তিত্ব, সেইগুলোই ফর্ম, বাদ বাকি ফর্ম নয়। আইনে অস্তিত্ব মানে আপনি দেখবেন ওই লিস্টের মধ্যে ফর্মটা আছে কিনা, ওই লিস্টে যদি থাকে তার মানে আইনি অস্তিত্ব আছে। ফর্ম নাম্বার 6 যেটা বলেছি আইনি অস্তিত্ব আছে, কারণ ওই ফর্মে আছে, ওখানে এই রুলে আছে। ফর্ম 6 রুলে আছে, ফর্ম 7 রুলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এনুমারেশন ফর্ম নামে কোনো ফর্ম আছে কি? নেই না। ওই ফর্মের কোনো নাম্বার আছে কি? ফর্ম 20 এরকম কিছু আছে? নেই না। তাহলে ওটা আইনি অস্তিত্ব কোথায়? আপনার আর কিছু রাখবার দরকার নেই। আপনি এই ফর্ম নিয়ে আমার বাড়িতে ঢুকতে পারবেন না। আপনি বেআইনিভাবে আমার বাড়িতে ঢুকেছিলেন মিস্টার বিএলও। এইবার কোশ্চেন হচ্ছে তার ইন্টেনশনটা কি ছিল? তিনি কি সত্যিকারের বেআইনি কাজ করেছেন? ডেফিনেটলি নট। তাকে বলেছেন যে এইটা নিয়ে এসো, উনি গুড ফেতে এনেছেন। ঠিক যেমন গুড ফেতে আমরাও তাকে আসতে বলেছি, তাই না? আমরা তাকে বলিনি যা ঢুকবেন না, বলছি কি? বলিনি, কারণ আমরাও তো জানতাম না। আমার বক্তব্য হচ্ছে এই আজকের বিষয়ে যে আমরা চলুন এখন থেকে একটু বুঝতে শুরু করি যে অ্যাকচুয়ালি আইন মানে এটা। সেই ছেলেবেলায় শুনেছেন না যে কেউ বলছে আরে চিলে তোর কান নিয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে চিলের পেছনে ছুটছি, ও কান নিয়ে গেছে। এটা হতে পারে না যে ওই যে বলেছে সে তো ঠিকই বলেছে। আরে আমরা প্রথমে তো কানে হাত দিয়ে দেখবো আছে কি নেই আছে, তা দেখছি না। এবার চলুন আমরা হাতটা কানে দিই প্রথম, যে যা বলবে দুম করে মেনে নেবেন। না, আইনগুলো আমরা বানিয়েছি, আমরা 100% জানি কিরকম করতে হবে না করতে হবে। আমরা কোনো সংস্থার কাছ থেকে আইন শিখবো না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের আইন শেখাবে না।
আমরা ইলেকশন কমিশনকে আইন বলে দিয়েছি এই আইন করতে হবে, এর বাইরে কোনো পদক্ষেপ নেওয়া চলবে না। অতএব আমরা তো বলতে চাই যে এই যে পার্টিকুলার এনুমারেশন ফর্মটা আপনি ব্যবহার করছেন, ভোটার তালিকা তৈরি করার জন্য ব্যবহার করছেন এবং করেছেন, আপনার তো এই রকম কোনো রকম অধিকারই নেই করবার, এই ক্ষমতা আপনাকে দেয়নি। আপনাকে যে ফর্মগুলো ইউজ করতে বলা হয়েছে আপনি সেই ফর্মই একমাত্র ইউজ করতে পারবেন। এইটাই হচ্ছে আমার উদ্বেগের কারণ, যে আমাদের এই যে এক্সপ্রেস কমান্ড এইটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানছে না। তার মানে এনুমারেশন ফর্মটা আপনি যেটা বলছেন যে টোটাল 19 ফর্মস আর দেয়ার, যেটা লিগ্যাল বাইন্ডিংস আছে, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, কিন্তু ওই 19 ফর্মের মধ্যে কোথাও এনুমারেশন ফর্মটা নেই। এবং সেইটার সঙ্গে লিঙ্ক করে, ইফ আই এম নট মিস্টেকেন, আপনি আপনার পিআইএলে বলেছেন যে আর্টিকেল 21টা এফেক্ট করছে আমাদেরকে, যেখানে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আছে যে আর্টিকেল 21 ডিলস উইথ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। তো আমি একটা ফর্ম ফিল আপ করছি, জাস্ট এ ফর্ম, তো এর মধ্যে আমার আর্টিকেল 21টা কোথায় ভায়োলেট হচ্ছে? কিন্তু প্রশ্নটা করবার আগে আপনার নিজের স্বার্থে আপনি জানুন, আপনি 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 মিস্টার অরিত বোস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নামক যে আইনটি বানিয়েছেন, সেই আইনের 21 নম্বর ধারায় বা 21 অনুচ্ছেদে আপনি কি লিখেছেন? আপনি যেটা লিখেছেন আপনাকে আমি বলে দিই, আপনি ভুলে গেছেন, স্বাভাবিক ভুলে যাওয়া, কোথায় 1950 সাল আর কোথায় 2026, এত দীর্ঘ ব্যবধানে তো আপনি ভুলে যাবেনই। মনে করিয়ে দিই আপনাকে, আপনি লিখেছেন এইটা আপনি কমেন্ট করেছেন যে নো পার্সন, কোথাকার পার্সন? নিশ্চয়ই ইন্ডিয়ার কথা বলছেন আপনি, কারণ সংবিধানটা ভারতের কিনা, তাই নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিজার এস্টাবলিশড বাই ল। এইটা কিন্তু আপনি বলেছেন। তার মানে যদি কেউ আপনার কাছ থেকে ব্যক্তিগত তথ্য নিতে চায়, যে তথ্যটা আপনি আপনার লিবার্টি, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি আপনাকে প্রশ্ন করলাম আপনার নাম কি, এই প্রশ্নের উত্তর আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার অপশন। আমি যদি এমনভাবে বলি আপনি নাও দিতে পারেন, ওটা আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ মানে, বা আপনি কোথায় থাকেন আপনি উত্তর দিতে বাধ্য নন, তো বাধ্য নন। কিন্তু আপনি এই উত্তরটা বাধ্য হবেন দিতে যদি আপনাকে আপনি যে আইনটা তৈরি করেছেন সেই আইনের মাধ্যমে এই কোশ্চেনটা আপনাকে করা হয়। আচ্ছা, ঠিক আছে, মনে করুন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, যে কোনো লোক রাস্তায় যদি জিজ্ঞেস করে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখি, আপনি দেখাতে বাধ্য নন। কিন্তু যদি একজন ট্রাফিক কনস্টেবল আপনাকে জিজ্ঞেস করেন থামিয়ে গাড়িটা, আপনি কিন্তু দেখাতে বাধ্য। এই বাধ্য আপনাকে কেউ কমান্ড করছে না, আপনি নিজেই রুলটা তৈরি করেছেন। যে কোনো লোক এরকম যদি জোরে গাড়ি চালায়, সে যাতে বিপদগ্রস্ত না হয়ে পড়ে, অ্যাক্সিডেন্ট না ঘটায়, তাই এটা করেছেন, তাকে আপনি অথরিটি দিয়েছেন। অর্থাৎ দিস ইজ এ প্রসিজিওর এস্টাবলিশড বাই ল, যে প্রসিজিওরে উনি আপনার কাছে জানতে চাইছেন, আপনার দেখতে চাইছেন আপনার ড্রাইভিং লাইসেন্স, ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ উইল ডু ইট নর্মালি। ঠিক তেমনি আপনি মনে করুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন কোথাও বিদেশে, তো পাসপোর্ট একটা ফর্ম আছে, এই ফর্মটা কিন্তু আপনি তৈরি করে দিয়েছেন। ওই দেখবেন যে আইনটা তৈরি করা সেখানে ওই ফর্মটার ফরম্যাট আপনি লিখে দিয়েছেন, মানে আইনে বানানো হয়েছে, তাহলে ওই ফরম্যাট অনুযায়ী আপনি তথ্য দেবেন। কারণ আপনি তথ্য দিচ্ছেন কাকে? সেন্ট্রাল গভর্নমেন্টকে, বা পাসপোর্ট আইনে অনুযায়ী যেখানে জায়গায় দেওয়ার কথা, সেই তথ্যগুলো কিন্তু সিকিউর থাকবে। কারণ আপনারই অধীনস্থ, কিন্তু এই যে সরকার দেখছেন কিন্তু আপনার অধীনস্থ, এই যে কোর্ট দেখছেন আপনার অধীনস্থ। বাংলায় জেনে রাখুন, আইন তৈরি করছেন আপনি, আইন কিন্তু কোনো কোর্ট তৈরি করেনি, আইন কোনো সরকারও তৈরি করেনি, আইন করেছেন আপনি। কিভাবে? আপনার আমাদের যারা জনপ্রতিনিধি তারা পার্লামেন্টে গিয়ে যেটা বানাচ্ছেন সেইটা হচ্ছে আইন। সেই আইনটা কিন্তু মেনে চলতে বাধ্য ভারতের সমস্ত সংস্থা। সংবিধান অনুযায়ী সব সংস্থাগুলো তৈরি হয়েছে, তারা ওই আইন মানতে বাধ্য কিনা? বাধ্য। অর্থাৎ এইরকম কোন রকম এস্টাবলিশ প্রসিজিওরে যদি আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়, আপনি সেটা দিতে বাধ্য, দেবেন আপনি। কিন্তু এনুমারেশন ফর্মটা তো এস্টাবলিশ প্রসিজিওর নয়। কারেক্ট। এইটা তো এরকম তো কোনো ফর্ম আপনি তৈরি করেননি, আমি তৈরি করিনি, আইনে তো ফর্মটা নেই। তাহলে এই ফর্মটার মাধ্যমে আপনার কাছ থেকে কোনো তথ্য চাইছে, মানে হলো যে কোনো একটা গুন্ডাই বলতে পারে আপনার সিন্ধুকের তাল চাবিটা কি দেখে দিন, এটাও যা এখানে কত প্যারালাল সেম। আমি বলবো স্যার, কারণ আপনি বেআইনি একটি ফর্ম আমার উপরে পেনাল কনসিকুয়েন্স দিয়ে ইম্পোজ করছেন।
মানে আমি যদি কোনো ভুল তথ্য দিই, আপনি থ্রেট করছেন আমাকে, আপনি আমার বিরুদ্ধে কিন্তু মামলা করবেন এবং আমাকে ক্রিমিনাল অফেন্সে ফেলবেন, যার জন্য আমার 1 বছরের জেল এবং জরিমানা দুটোই হতে পারে। এই এত বড় আস্পর্ধা নিয়ে আপনি যে ফর্মটা আমার কাছে দিয়ে এসছেন, সেই ফর্মটা তো আমি আপনাকে তৈরি করতে আপনাকে দিনই ইউজ করার জন্য। আপনি কোথায় পেয়েছেন এই ফর্ম? আমি এই জন্য উদ্বিগ্ন। ভারতের অধিকাংশ মানুষের এই ব্যাপারে ধারণা নেই বলে তারা সাফার করছে, তারা বুঝতে পারছে না কিভাবে সাফার করছেন। এই যে আপনি বললেন একটু কিছু আগেও কবে যেন বলেছিলেন যে এত লোক মারা গেছেন এই উদ্বেগ সহ্য করতে না পেরে। এই উদ্বেগটা তৈরি করলো কে? এই উদ্বেগ তৈরি করলো ইনফরমেশন ফর্ম। কিভাবে? কারণ ফর্মটা তো কখনো আমরা দেখিনি, এরকম কোনো ফর্ম তো আমরা ভারতে ইউজ করিনি। তখন তো এরকম উদ্বেগ ছিল না, খুবই স্বাভাবিক উদ্বেগ ছিল না তো। যেমন ফর্ম 4 আপনি দেখবেন, সেখানে ফর্ম 4 কি আছে? এটা ইলেকশন কমিশন আপনার কাছে চিঠি লিখছে। চিঠি লেখার ভাষা কি? কাইন্ডলি আপনি আমাদের উই আর রিকোয়েস্টিং ইউ টু প্লিজ গিভ আস দিস ইনফরমেশন। আমরা এখন নতুনভাবে তৈরি করতে যাচ্ছি ইলেকটোরাল রোল, আপনি আমাদের কাইন্ডলি প্লিজ রিকোয়েস্ট, এই যে শব্দ। ন্যাচারালি আপনার অধীনস্থ কর্মচারী যারা অধীনস্থ যে সংস্থা, তারা তো আপনাকে এইভাবেই অ্যাড্রেস করবে, ঠিক? একদম। কিন্তু এমন ভাবে অ্যাড্রেস তো আপনাকে এনুমারেশন ফর্ম করছে না। প্রথম কথা হচ্ছে এইগুলো অ্যাড্রেস করছে কিনা আমার কাছে কোনো পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে এনুমারেশন ফর্মটা আইনে নেই, আপনি ওই ফর্মটা ইউজ করতে পারবেন না। আপনি এই ফর্মটা ইউজ করে বেআইনি কাজ করেছেন। আপনি ভারতের এত কোটি মানুষের সঙ্গে আপনি প্রতারণা করেছেন। যে ফর্ম আপনার কাছে ইউজ করার অধিকার নেই, আপনি সেই ফর্ম নিয়ে আপনি সেই তথ্যগুলো নিয়ে আপনি কি করবেন আমি জানি না। সেই তথ্য দিয়ে আপনি অন্তত কোনো ইলেকটোরাল রোল তৈরি করতে পারেন না। ইলেকটোরাল রোলটা কিন্তু ওই অর্ডিনারি খোলামকুচি নয়। এর মানে হলো ওই যে ভোটার তালিকা, এই ভদ্রলোকগুলো বা ভদ্রমহিলারাই কিন্তু ঠিক করবেন এই ভারতবর্ষটা আগামীতে ভারতবর্ষ থাকবে কি থাকবে না। সমস্ত আইন প্রণয়ন করবেন এরা, যাদের নাম নিয়ে নাম তৈরি ওই লিস্টটা বানিয়েছেন। আপনি তো সেই ব্যাপারটাই তো ভয়েড করে দিয়েছেন, আপনি তো বানাননি। ওটা বানাবার জন্য তো আপনার ফর্ম দিয়েছিলাম, সেই ফর্ম ইউজ করে যদি আপনি করতেন, সেইটা ছিল সত্যিকারের তালিকা, যে তালিকা আমরা করতে বলেছি আপনাকে। আপনি তো সেই দিকে যাননি। তাহলে আপনি যে তালিকা করেছিলেন, তালিকাই নয়, এখানে তো আপনার ইচ্ছে মতো আপনি কারোর নাম দিয়েছেন বা দেননি। এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন যে হ্যাঁ, আর্টিকেল 21 প্রাইভেসি এফেক্ট করছে, রাইটলি সেড সো। কারণ 2017-এ খুব সম্ভবত একটা 9 বেঞ্চ জাজ রুলিং দিয়েছিল এরকম, মনে পড়ছে না ঠিক, জাস্টিস পুরুস্বামী ভার্সেস ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কেসে এটা এসেছিল। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 সেকশন 21 আর কনস্টিটিউশনের আর্টিকেল 324 এর অধীনে ওদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, এরকম বলছে আমরা এই অধীনেই কাজ করছি। তো আমাদের যেরকম তালিকা সংশোধনের ক্ষমতা আছে, সুতরাং আমাদের এই ফর্মটা ব্যবহার করারও ক্ষমতা আছে। সো এই যুক্তিটাকে আপনি কিভাবে কাউন্টার করছেন আপনার পিআইএল? ইলেকশন কমিশন এরকম যুক্তি দিচ্ছে বুঝি যে সংবিধানের 324 ধারায় আমরা তাদের এই অধিকার দিয়েছি নির্বাচন পরিচালনা করা মুক্তমুখ। হ্যাঁ, অবশ্যই দিয়েছি, সেরকম দেওয়া আছে তো। কিন্তু সেই পরিচালনা করার মধ্যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা ব্যাপার সুবিধার জন্যে কি আইন ভেঙে করতে পারেন? এই কোশ্চেনটা আইনে। উনি অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্যে অনেক কিছুই করতে পারেন, কিন্তু যদি কোনো ফর্ম অলরেডি আমরা আইনে তৈরি করে দিয়েছি, সেই ফর্মের বাইরে গিয়ে কোনো ফর্ম তৈরি করার ক্ষমতা কিন্তু তাকে দেওয়া হয়। ইলেকশন কমিশন কোনো ফর্ম তৈরি করতে পারবে না। ওকে, কোনো ফর্ম তৈরি করা মানে একটা রুল বানিয়েছে, এই রুল মেকিং পাওয়ার ইলেকশন কমিশনের নেই। আচ্ছা, আপনি আমাকে ভেড়া বোঝালে আমি ভেড়া বুঝে যাব, সরি, ভুল করবেন না, চোখ খুলে তাকান। তাদের দেয়া হয়েছে কি, তারা ইলেকশন পরিচালনা করবেন, ঠিক কথা, এটা কাজ একটা, সেই কাজটাই তাদের করতে বলা হয়েছে। তার জন্য দুটো আইন করা হয়েছে, একটা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 আর একটা রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960। এই রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস এর মধ্যে পড়ছে যে কিভাবে আপনি ভোটার তালিকা তৈরি করবেন, কাদের নাম রেজিস্টার করবেন অ্যাজ ভোটার্স। সেই তালিকা করবার জন্যে, সেই অন্তর্ভুক্তি করার জন্যে আমরা অলরেডি ওই রুলের মধ্যে 19টা ফর্মের কথা বলে দিয়েছি। তার বাইরে যদি কোনো ফর্মের প্রয়োজন হতো তাহলে আমরা সেই ফর্মটাও ওখানে দিতাম।
আপনাকে সেই ফর্ম তৈরি করার ক্ষমতা আমরা দিইনি, এইটা হচ্ছে গিয়ে বক্তব্য। অতএব এই যে ক্ষমতাটা তার নেই, সেইটাই তো আমি তুলে ধরেছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, যে তাদের তো রুল মেকিং পাওয়ার নেই। তাহলে এনুমারেশন ফর্ম এলো থেকে? এনুমারেশন ফর্ম আসেনি। যদি এনুমারেশন ফর্ম না এসে থাকে, যদি এটা অবৈধ হয়, তাহলে ভোটার তালিকা অবৈধ, অটোমেটিক্যালি ফলো করে। ভোটার তালিকা যদি অবৈধ হয়, তাহলে কারা ভোট দেবে? কারা গিয়ে ভোট দেবে? কোন তালিকা থেকে লোক গেছে বা গেল কি গেল না, সেটা কে ঠিক করবে? তার মানে যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নন এক্সিস্টেন্ট ফর্ম ইউজ করেছে, লিগালি নন এক্সিস্টেন্ট, অতএব ওই ফর্মটা ইউজ করার পরের মুহূর্ত থেকে তারা যা যা কিছু করেছে সমস্তটাই ভয়েড অ্যাবনিশিও। এইটা হচ্ছে লিগাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার কোনো অস্তিত্বই নেই। যত বড় আপনি কার্ডে, যত বড় বাড়ি তৈরি করে থাকুন না কেন, যেটা বানিয়েছেন সেটা হচ্ছে হাউস অফ কার্ডস। একটু ফু দিলেই পুরো বাড়িটা পড়ে যাবে। ঠিক যেমন পড়ে যাবে, একইভাবে এই যে ইলেকশন নামে একটা প্রহসন আপনারা করতে যাচ্ছেন, ইলেকশন কমিশন, এই প্রহসনটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, কারণ আপনি প্রথম স্টেপটাই ইললিগাল করেছেন। মানে বেশ কয়েকদিন তো দেখেছি, ও সেটার অভিজ্ঞতা আর কি বলবো। তবে যেদিন আপনার সঙ্গে কথাবার্তা হলো আর কি, সিজিআই সঙ্গে আপনার কথাবার্তা, তো সেই দিনকে যে ভিডিও রেকর্ডিংটা আমরা দেখলাম, তাতে আপনার বক্তব্য যেটা ছিল তার পরিপ্রেক্ষিতে যেখানে আপনি বলেছেন যে এনিমিনেশন ফর্মটা আইনের চোখে অস্তিত্বহীন, তাই এই ফর্মের মাধ্যমে যদি কোনো তথ্য সংগ্রহ করা হয় এবং সেই সংগৃহীত তথ্যের ওপরে ভরসা করে যদি কোনো সাংবিধানিক কাজ করা হয়, কোথাও গিয়ে কনস্টিটিউশন আর্টিকেল 21কে লঙ্ঘন করছে। কারেক্ট? তার পরিপ্রেক্ষিতে সিজিআই যেটা বললেন, তিনি তো অ্যাপ্রিসিয়েট করলেন আপনার কোয়েশ্চেন্স এবং আপনার পিআইএলকে, যতটুকু বুঝলাম। যদিও ভয়েস রেকর্ডিংটা একটু মানে ওরকম ক্লিয়ার ছিল না। May I I'm add one grateful thing, this Millet honorable Sahisia. court has placed this matter before a three-judge bench. My limited submission is that this raises a pure constitutional issue requiring independent consideration. My lords, the impugned enumeration form is not prescribed under the rules and therefore lacks authority of law to compel disclosure of personal data. This raises an Article 21 issue. This issue is not state specific and may kindly be recorded independently. I have a short note, my lords. We will consider the point which you are raising is a very important constitutional issue and the constitutional liberty, Yeah. private right to privacy, right to protection of data. We will examine in due course. Yeah. ये elections से निपटने एक बार फिर करते हैं। But this election also is very important, my lords, because this is a complete violation of constitution. May I submit? I've got small, short notes. तो ये वेस्ट बंगाल का इलेक्शन सबके लिए एडिक हुआ है इसको। But this is not state specific, my lords. May I This is The things are moving in the right direction in a very, you must have seen it now, the Yeah. initial, most of the issues have been resolved either through judicial intervention Yeah. or amicably and with the mutual understanding of the side, both sides. Mm. You are also helping us. Let us first see that the democratic process is peacefully over, and then the other issue which you are raising, we will consider in due course of time. So that we will not close your issue. হ্যাঁ, ব্যাপারটা এতদূর পর্যন্ত চমৎকার। দেশের মানুষও শুনেছেন, সবাই শুনেছেন, পৃথিবীর সবাই শুনেছেন, দেখেওছেন। কিন্তু একটি ব্যাপার আমার মনে থেকে গেল, সেটা হলো আমি খুব খুশি হয়েছি যে এটা কগনিজেন্সটা নিয়েছেন সিজিআই। তিনি ক্লোজও করছেন না, মানে বেঞ্চ ক্লোজ করেনি, অর্থাৎ ভেরি মাচ অ্যালাইভ, জুরিসডিকশনের মধ্যে আছে, জীবিত, একেবারে জীবিত, মৃত নয়। কিন্তু যেটা আমার কাছে সমস্যা হলো সেটা হলো যে ইলেকশন হয়ে যাওয়ার পর পর্যন্ত অপেক্ষা করবেন কেন? আমার কোয়েশ্চেনটা তো জুরিসডিকশনাল কোয়েশ্চেন, ফাউন্ডেশনাল কোয়েশ্চেন, কনস্টিটিউশনাল কোয়েশ্চেন। এক্স্যাক্টলি। জুরিসডিকশনাল ফাউন্ডেশনাল কেন? কারণ এইটার উপরেই ভিত্তি করে পরবর্তী স্টেপগুলো দাঁড়িয়ে আছে।
ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা তৈরি হচ্ছে যে তথ্যের উপরে দাঁড়িয়ে, সেই তথ্যগুলো সংগৃহীত হয়েছে একটি আইনের চোখে যেটা নেই, এই নন এক্সিস্টেন্ট একটি ফর্মের তথ্যের উপর দাঁড়িয়ে আছে। তা নন এক্সিস্টেন্ট তথ্যের উপরে দাঁড়িয়ে থাকা, নন এক্সিস্টেন্ট একটি ফর্মের তথ্যের উপরে দাঁড়িয়ে থাকা যে কোনো ইলেকটোরাল রোল, সেটাও নিশ্চয়ই নন এক্সিস্টেন্ট তথ্যের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে তো সেই তালিকাটাই তৈরি হয়নি। যদি ভোটার তালিকাটাই তৈরি না হয়ে থাকে, তালিকা তৈরি হয়নি, অবৈধটাই বলে না, তালিকাটা তৈরি হয়নি, তারা যে যাই বলুক, তা সেই তালিকার উপরে ভিত্তি করে নিশ্চয়ই নির্বাচন হবে। তাহলে নির্বাচনটাও তো একটা তার দাঁড়িয়ে নেই, ভিত্তিহীন হয়ে যাচ্ছে। তাহলে সেই ভিত্তিহীন একটা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব কেন? এই কারণে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি খুঁজে পাইনি। এই উত্তরটা আমি কিন্তু পাইনি, কোর্টের কাছ থেকে আমার এই উত্তরটা পাওয়া হয়নি যে কেন। তাহলে যখন তিনি জানতেই পারছেন বা বুঝতেই পারলেন জিনিসটা অত্যন্ত কনস্টিটিউশনাল কোশ্চেন, ফাউন্ডেশনাল, কারণ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তো এই ভিত্তিটাই তো নেই। যেটা ভিত্তি নেই, একতলা নেই, আপনি দোতলা, তিনতলা, পাঁচতলা বানাচ্ছেন, একতলাটা আগে বানাতে হবে তো। আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার একতলা নেই, তাহলে কি শূন্যে ভাসমান? এখন আমার এই কোশ্চেনটা শূন্যে ভাসমান কি ভাসমান নয় আমি জানি না, কিন্তু কোশ্চেনটা অ্যালাইভ আমি এইটুকু জানি। এবং কোশ্চেনে যখন অ্যালাইভ, আমরা এর লজিক্যাল কনক্লুশনে নিয়ে যাব এই কোশ্চেনটিকে। এটা কিন্তু আমরা করতে বাধ্য। আমি আমার জন্য করছি না, আমি ভারতের 140 কোটি মানুষের কথা ভেবে করছি। তাদের এটা কমান্ড, তারা যে কমান্ড করেছেন সেই কমান্ডটাকে আমরা কিছুতেই নিগেট করতে দিতে পারি না, কেউই নিগেট করতে পারে না। এই কমান্ডটা মানতে হবে। কমান্ড হচ্ছে যে ফর্মগুলো দেওয়া হচ্ছে সেই ফর্মের মাধ্যমেই সংগৃহীত হবে তথ্য। যদি সংগৃহীত না হয়ে থাকে তাহলে একটি তথ্যেরও কোনো রকম মর্যাদা পাওয়া যাবে না, লিগাল ভ্যালিডিটি নেই। অর্থাৎ কারুর নাম তালিকাতে আছে কিংবা কারুর নাম নেই, এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই, কারণ তালিকাটাই ওখানে নেই। আপনার নাম আছে কিনা পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে তালিকাটাই তো নেই। লজিক্যাল কিনা লজিক্যাল না বলুন। আমি এইখানে গিয়ে ব্যাপারটা আপাতত থামাচ্ছি, ওয়েট করছি পরবর্তী আমার কবে হিয়ারিংটা হয়, কারণ এটাকে তো আমাকে নিয়ে যেতে হবে। আমি তো এটা আমার ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে। ফান্ডামেন্টাল ডিউটি বলে একটা ব্যাপার আছে, ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমরা সবাই তর্কাতর্কি করি বটে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিটা ভুলে যাচ্ছি। যদিও সেই ডিউটিটা আমাদের কি বলবো কোনো বাইন্ডিং এর মধ্যে নেয়নি, কিন্তু ওই ডিউটি আছে। আর্টিকেল 51A(H) এই অনুচ্ছেদে গিয়ে দেখুন, সেখানে বলেছে আমরা মানে ভারতের নাগরিক যারা আমরা যারা আছি, আমরা সবাই মনে মনে যেন বিজ্ঞান মনস্ক হয়ে আর কি, মানে আমাদের চোখে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে সেটা যেন আমরা অবশ্যই ঠিক করে দিই, আমরা বলে দিই যে এখানে ভুল হচ্ছে। কারণ কি বলুন তো, কারণ এক্ষেত্রে দেশের যে পরিচালন যারা, তারা আর আপনি আমাদের পার্থক্য হচ্ছে আমরা হচ্ছি দেশের মালিক, আমরা গাড়িটার মালিক। এই যারা আছেন তারা কিন্তু সব ড্রাইভারের ভূমিকা পালন করছেন। আমরা তাদের ড্রাইভ করতে বলেছি গাড়িটা ড্রাইভ করছে যিনি করছেন, তিনি তো এটা দেখবেন না যে আমার পেছনে বসে আমি ঠিকভাবে বসেছি কি ভুলভাবে বসেছি, এটা তার দেখার দায়িত্ব নয়। কিন্তু আমার দেখার দায়িত্ব যে ড্রাইভার যিনি, তিনি ঠিক মতো গাড়িটা চালাচ্ছেন কিনা। উনি কি গাড়িটা আমাকে গাড্ডায় ফেলে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আমি ধরে ফেলবো? ফেলতে পারেন না, আমি স্টপ করবো। এই যে ইলেকশন নামক একটি প্রহসন হচ্ছে, এইটাকে আমি ওই একই সঙ্গে তুলনা করছি করে বলছি এই প্রহসনটি আমি অ্যালাউ করতে পারি না এই দেশের মালিক হিসেবে। এই আমি কিন্তু মানে হচ্ছে 140 কোটি লোক। আজকের প্রোগ্রামের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর রয়, সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। তো আমরা চোখ রাখবো নেক্সট আপনাদের যেদিন ডেট পড়বে সুপ্রিম কোর্টের, দেখা যাক the water flows down, কনস্টিটিউশনাল কোয়েশ্চেন দেখি কি হয় ভারতবর্ষে। তবে আশা রাখি ভালো হবে নিশ্চয়ই, সবাই আশাবাদী আমরা। আর নেক্সট দিন আপনার সঙ্গে যখন এসে কথা বলবো, তখন আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেটা আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর, ইডি, তাদের নিয়ে কথা বলবো। মরেছে এ তো, আবার দেখি এ তো এনুমারেশন ফর্ম নাম্বার 2, মানে অবৈধ।